এখানে এলে পর্যটকদের যে গাছটি সব থেকে বেশি আকৃষ্ট করে সেই গাছটি হচ্ছে এই পারিজাত গাছ, যে গাছ বিভিন্ন সময় বিভিন্ন রঙের 5 ধরনের পাতা দেখা যায়। যে গাছটি দীঘাপতিয়ার যে রাজবাড়ি আছে সেই রাজবাড়ির সামনে, এটা হচ্ছে দয়ারাম রায়ের রাজপ্রাসাদ, অর্থাৎ এখান থেকে তিনি তার পরগনাকে পরিচালনা করেন। এই যে ভাস্কর্য দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এখানকার ষষ্ঠ রাজা প্রমোদনাথ রায়ের ভাস্কর্য। এই যে আমার সামনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই আমলের সেচ পাম্প, অর্থাৎ আমরা এখন যেভাবে সেচ পাম্প দিয়ে পানি তুলি সেই আমলে এইভাবেই এই সেচ পাম্পকে ব্যবহার করেই মাটির গভীর থেকে, অর্থাৎ মাটির নিচ থেকে পানি তোলা হতো এই সেচ পাম্প ব্যবহার করে। আসলে যে দরজাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রানীমহলের দরজা। রাজপ্রাসাদ থেকে এই দরজা দিয়ে রানীমহলে প্রবেশ করতে হয়। পর্দায় যে শান বাঁধানো ঘাটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রানীঘাট, অর্থাৎ রানী এই ঘাটে গোসল করতেন। আমরা ময়ূরের সামনে এসে বারবার চেষ্টা করলাম ময়ূরের পাখা মেলানোর জন্য, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে ফিরে যেতে হলো এই চিড়িয়াখানা থেকে। ঘরের মতন যে জানালাগুলো দেখছেন এটা হচ্ছে জেলখানার জানালা। কুমার প্যালেজের নিচতলায় এই জেলখানার অবস্থান, অর্থাৎ রাজকুমারী ইন্দ্রপ্রভা ভূমিকম্পের সময় রানীমহলের যে টিনের ঘরের কথা বলেছেন এটাই হচ্ছে সেই টিনের ঘর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি নাটোর জেলার দীঘাপতিয়া রাজবাড়ি দেখতে। বর্তমানে এটা উত্তরা গণভবন নামে পরিচিত। আজকে আমার সফর সঙ্গী শহীদুল এবং আমার জামাই আমিনুল ইসলাম দুদু। চলুন যাওয়া যাক নাটোরের উত্তরা গণভবনের দিকে। নাটোর শহর হতে 3 কিলোমিটার উত্তরে এক মনোরম পরিবেশে 41.51 একর জমির উপর দীঘাপতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন অবস্থিত। এটা হচ্ছে টিকিট কাউন্টার। জনপ্রতি প্রবেশ ফি 30 টাকা। আমরাও এখান থেকে টিকিট সংগ্রহ করলাম। নাটোর রাজবাড়ির রানী ভবানী তার নায়েব দয়ারামের উপর সন্তুষ্ট হয়ে দয়ারামকে দীঘাপতিয়ার পরগনা উপহার দেন। দয়ারাম রায় 1734 সালে দীঘাপতিয়ার রাজপ্রাসাদটি নির্মাণ করেন। রাজবাড়িতে প্রবেশের দর্শনীয় একমাত্র প্রবেশদ্বারটি দর্শনার্থীদের মুগ্ধতা এনে দেয়। 3 তলা বা 3টি স্তরে নির্মিত এই প্রবেশদ্বারের অসাধারণ নির্মাণ শৈলী আর পাথরের কারুকাজ করা প্রবেশদ্বারটি দাঁড়িয়ে আছে শতবর্ষের ইতিহাসের সাক্ষী হয়ে। মাঝখানের জায়গাটিতে বসানো হয়েছে শতবর্ষের পুরনো দেওয়াল ঘড়ি, যে ঘড়িটি আজও টিকটিক করে ঠিক সময় দিয়ে যাচ্ছে। এই ঘড়িটির ঘণ্টার ধ্বনি 1 কিলোমিটার দূর থেকেও শোনা যায়। আসসালামু আলাইকুম, দীঘাপতিয়ার রাজবাড়ি থেকে আমি হাসান প্রকট আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের উত্তরবঙ্গের যে সরকারি বাসভবন আছে বা প্রধানমন্ত্রীর বাসভবন আছে উত্তরা গণভবনের সামনে। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন যে গেটটি, এটাই হচ্ছে উত্তরা গণভবনের গেট। কামানগুলো যে দেখতে পাচ্ছেন এই কামানগুলো সেই আমলে এই প্রাসাদের নিরাপত্তার জন্য ব্যবহৃত হতো। গেট দিয়ে প্রবেশ করতেই সর্বপ্রথমে হাতের ডান পাশে যে জায়গাটি আপনার চোখে পড়বে সেটা হচ্ছে উত্তরা গণভবনের পাখি অভয়ারণ্য, এবং যে বিল্ডিংগুলো চোখে পড়বে সেটা হচ্ছে এখানে নিরাপত্তায় নিয়োজিত যে আনসার সদস্য আছেন তাদের থাকার জায়গা। মূল গেট দিয়ে ঢোকার পর এই রাস্তাটি হচ্ছে রাজপ্রাসাদের প্রবেশের একমাত্র রাস্তা। এই রাস্তাটি দেখে এখন স্বাভাবিক রাস্তা মনে হলেও একটা সময় এ রাস্তা স্বাভাবিক ছিল না। এই রাস্তার 2 পাশে 2টি লেক আছে। রাজা বা রাজার পরিবারের সদস্যরা যখন রাজপ্রাসাদের বাইরে যেতেন বা রাজপ্রাসাদের বাইরে থেকে ভিতরে আসতেন তখন এই 2 লেকের উপর এই রাস্তাটি বিছিয়ে দেওয়া হতো। তারা যখন এই রাস্তা দিয়ে চলে যেতেন তারপরে এই রাস্তা উঠে নেওয়া হতো, তখন এটা রাস্তা থাকতো না, তখন এটা লেকে পরিণত হতো। এখানে এলে পর্যটকদের যে গাছটি সব থেকে বেশি আকৃষ্ট করে সেই গাছটি হচ্ছে এই পারিজাত গাছ, যে গাছ বিভিন্ন সময় বিভিন্ন রঙের 5 ধরনের পাতা দেখা যায়। যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি হচ্ছে এখানকার পারিজাত গাছ। মূল গেট দিয়ে ভিতরে ঢুকতে হাতের বাম পাশে এই গাছটি প্রথম চোখে পড়বে। যে রাজপ্রাসাদটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানকার প্রধান রাজপ্রাসাদ।
আর এই রাজপ্রাসাদটি বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হয়। এই প্রাসাদটি যেদিকে তাকাবেন সেদিকে শুধু রাজকীয়তার ছাপ। প্রাসাদটির গায়ে এমন সব নান্দনিক নকশা রয়েছে যা এখানে আগত পর্যটকদের দারুণভাবে মুগ্ধতা এনে দেয়। এই প্রাসাদটি ইংরেজি বর্ণের মতন, যার নির্মাণ কাজ শুরু হয় 1897 সালে আর শেষ হয় 1908 সালে। একতলা বিশিষ্ট এই প্রাসাদটিতে মোট 34টি কক্ষ আছে। আমি এখন অবস্থান করছি দীঘাপতিয়ার যে রাজবাড়ি আছে সেই রাজবাড়ির সামনে। এটা হচ্ছে দয়ারাম রায়ের রাজপ্রাসাদ, অর্থাৎ এখান থেকে তিনি তার পরগনাকে পরিচালনা করতেন। আমি এখন দাঁড়িয়ে আছি সেই রাজপ্রাসাদের যে মূল ফটক, সেই মূল ফটকের সামনে। এই প্রাসাদটি দয়ারাম রায় তৈরি করেননি। এই প্রাসাদটি তৈরি করেছেন এখানকার ষষ্ঠ রাজা প্রমোদনাথ রায়। আর এই যে ভাস্কর্যটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে এখানকার ষষ্ঠ রাজা প্রমোদনাথ রায়ের ভাস্কর্য। এই প্রাসাদটি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির বাসভবন হওয়ার কারণে জনসাধারণের প্রবেশ অধিকার সংরক্ষিত। তাই এখানে ভিতরে যে অংশগুলো আছে সেই অংশগুলো না দেখার আক্ষেপ আমার থেকেই গেল। 1947 সালে তৎকালীন পাকিস্তান সরকার জমিদারি প্রথা বিলুপ্ত করার পর 1952 সালে দীঘাপতিয়ার শেষ রাজা প্রতিভানাথ রায় সপরিবারে কলকাতা চলে যান। 1966 সালে এই রাজপ্রাসাদটি পূর্ব পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণে আসে এবং 1967 সালে এই রাজপ্রাসাদটিকে গভর্নর হাউস হিসেবে ঘোষণা করা হয় এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1952 সালে ফেব্রুয়ারি মাসে এই রাজপ্রাসাদটিকে উত্তরা গণভবন হিসাবে ঘোষণা করা হয়। বর্তমানে উত্তরা গণভবনটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর উত্তরাঞ্চলের সরকারি বাসভবন হিসেবে সংরক্ষিত রয়েছে। রাজার প্রাসাদের নিরাপত্তার জন্য যে কামানটি রাখা হয়েছিল, অর্থাৎ এই কামান দিয়েই রাজার প্রাসাদকে সুরক্ষিত রাখা হতো। এটা হচ্ছে যখন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি এই ভবনে আসেন, তাকে গার্ড অব অনার প্রদান করার জন্য নির্ধারিত স্থান এখানে। রাজপ্রাসাদের উত্তর অংশে অবস্থান করছি, অর্থাৎ রাজা এই দরজা দিয়ে উত্তর অংশে বের হয়ে আসতেন এবং এখানে একটা মোটামুটি খোলা একটা জায়গা রেখেছিলেন তিনি, আর এই সিঁড়ি ব্যবহার করে তিনি উত্তর পাশে যেতেন। এই অংশটুকু হচ্ছে রাজবাড়ির পিছনের অংশ, অর্থাৎ মূল রাজপ্রাসাদের পিছন সাইড হচ্ছে এই অংশটুকু। এবং এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রান্নাঘর। রাজার শাসন আমলে এই রান্নাঘরেই রান্না করা হতো। এই যে আমার সামনে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই আমলের সেচ পাম্প, অর্থাৎ আমরা এখন যেভাবে সেচ পাম্প দিয়ে পানি তুলি, সেই আমলে এইভাবেই এই সেচ পাম্পকে ব্যবহার করেই মাটির গভীর থেকে, অর্থাৎ মাটির নিচ থেকে পানি তোলা হতো এই সেচ পাম্প ব্যবহার করে। আসলে ভাবা যায়, আমি আসলে এই জিনিসটা দেখে অবাক হয়ে গেলাম যে সেই আমলে রাজারাও বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে মাটির নিচ থেকে পানি তুলতেন। এই প্রাসাদের ডান পাশে রয়েছে বিশাল এক আম বাগান। এখানকার এক একটা আম গাছ দেখতে বড় একটা বট গাছের সমান। এখন যে আম বাগানটি দেখতে পাচ্ছেন, এই আম বাগানটি রাজার নিজের হাতে তৈরি করা আম বাগান। দেখুন, আম গাছের গায়ে শ্যাওলা ধরে গেছে। অনেক পুরাতন আম গাছ, রাজার আমলের আম গাছ হচ্ছে এগুলো। এই আম গাছের কারণে প্রচুর পাশে হচ্ছে সবুজ এবং মনোরম পরিবেশ। যে দরজাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রানীমহলের দরজা। রাজপ্রাসাদ থেকে এই দরজা দিয়ে রানীমহলে প্রবেশ করতে হয়। রানীমহল, রানীঘাট, মিনি চিড়িয়াখানা, এভরিথিং। নানা ধরনের ফুল ও লতা পাতায় আচ্ছাদিত যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটি ছিল রানীমহল, যা 1897 সালের ভূমিকম্পে একেবারে ধুলোয় মিশে যায়। সময়ের ব্যবধানে নানা ধরনের ফুলের গাছ লাগিয়ে নানাভাবে সজ্জিত করা হলেও একটি ভূমিকম্প কতটা মারাত্মক, কতটা ভয়ঙ্কর হতে পারে, এই স্থানগুলো তার জীবন্ত সাক্ষী।
সেই ভূমিকম্প কতটা মারাত্মক ছিল এখানকার রাজকুমারী ইন্দুফোভা তার ডায়েরিতে লিখে গেছেন। 2017 সালে সেই ডায়েরিটি এখানকার ট্রেজারির এক সিন্দুক থেকে উদ্ধার করা হয়। পরবর্তীতে সেই ডায়েরি বই আকারে প্রকাশিত হয়। সেই বইতে রাজকুমারী ইন্দুফোভা ভূমিকম্প সম্পর্কে লিখেছেন, প্রায় 10-15 মিনিট ধরিয়া অনবর্ত পৃথিবী রেলগাড়ির মতো দুলিত ও কাঁপিতে লাগিল। চারিদিকে উচ্চ উচ্চ দালানগুলো হুড়মুড় করে ভাঙিতে লাগিল। তখন আর মাথা ঠিক থাকে না, মনে হলো যেন সমস্ত পৃথিবী এখনই উল্টায়া যাইবে। এই ভূমিকম্প সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আপনারা রাজকুমারী ইন্দুফোভা লিখিত সেই বইখানি পড়বেন। পর্দায় যে শান বাঁধানো ঘাটটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রানীঘাট, অর্থাৎ রানী এই ঘাটেই গোসল করতেন। এখনো এই ঘাটের যে নান্দনিকতা, যে রাজকীয়তার ছাপ এখনো বিদ্যমান রয়েছে। পর্দায় যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রানীর পানির ফোয়ারা। ভূমিকম্পে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাওয়া এই ফোয়ারার কিছু স্মৃতিচিহ্ন এখনো সংরক্ষিত রাখা হয়েছে এই জায়গাতে। রানীমহল থেকে একটু সামনে এগুলেই চোখে পড়বে মিনি চিড়িয়াখানা। ক্যামেরা খালি ইয়াটো লেন্সটার মধ্যে ভালো একটু ক্যামেরা। রাজবাড়ির ভিতরে যে চিড়িয়াখানা আছে, সেই চিড়িয়াখানার সামনে এখন আমি অবস্থান করছি। আমার পিছনেই দেখতে পাচ্ছেন হরিণ রাখা হয়েছে। হরিণগুলো এখন যে খাবার দেওয়া হয়েছে, অর্থাৎ রাজবাড়ি ভ্রমণে যারা আসবেন তাদের জন্য একটা বাড়তি সুবিধা হচ্ছে, এই রাজবাড়ি ভ্রমণে আসলে আপনারা চিড়িয়াখানার হরিণ আছে, ময়ূর আছে, বিভিন্ন পাখি আছে, অর্থাৎ চিড়িয়াখানার যে একটা ফিল, সেই ফিলটা অনুভব করতে পারবেন এই উত্তরা গৌরব ভবন বা দীঘাপতিয়ার রাজবাড়িতে আসলে। আমরা এখন চিড়িয়াখানার ভিতরে যেখানে ময়ূর রাখা হয়েছে সেখানে এসেছি। আমার ক্যামেরার সামনে একটা ময়ূর দেখতে পাচ্ছেন, এবং এখানে দুটো ময়ূর ছিল, একটা তিথি একটা মিথি। জানি না এই ময়ূরটার নাম তিথি না মিথি। আমরা ময়ূরের সামনে এসে বারবার চেষ্টা করলাম ময়ূরের পাখা মেলানোর জন্য, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে ফিরে যেতে হলো এই চিড়িয়াখানা থেকে। বাবা তুমি একটু পাখা মেলাও। ময়ূরের পাশেই রাখা হয়েছে আফ্রিকান গ্রে প্যারট, ঘুঘু রাখা পাখি রাখা হয়, টিয়াও আছে। টিয়াটা দেখাতে পারতেছে না, এমন জায়গায় বসে আছে। এখানে কবুতর রাখা হয়েছে, অনেকগুলো গিনিপোষ রাখা হয়েছে এখানে। এটা সাদা গিনিপোষ। গিনিপোষদের আজকে খাবার এখন আমরা যে টাইমে এসেছি এই টাইমে গিনিপোষদের খাবার দেওয়া হয়েছে, পাতাকপি দেওয়া হয়েছে খাওয়ার জন্য। এটা হচ্ছে সাদা গিনিপোষ। এখানে আমাদের যাকে বানর বলি, সে বানরকে রাখা হয়েছে এখানে। এই যে দেখুন, বানর ছোটাছুটি করছে, তাকে খাবার দেওয়া হয়েছে, কিন্তু সে খাচ্ছে না, শুধু এদিকে ওদিকে ঘোরাফেরা করছে। দেখুন বানর কি সুন্দরভাবে খাবার খাচ্ছে। অনেক দিন পর আজকে প্রথম খরগোশ দেখলাম, দেখে খুবই ভালো লাগছে আমার, কারণ আমি এরকম সাদা খরগোশ কখনো দেখিনি, এটাই প্রথম আমি সাদা খরগোশ দেখছি। পর্দায় যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুমার প্যালেস। সে সময় ভূমিকম্পে যে প্রাসাদগুলো অখ্যাত ছিল তার মধ্যে এই কুমার প্যালেস অন্যতম। কুমার প্যালেসের দোতলায় যাওয়ার জন্য রয়েছে নান্দনিক সিঁড়ি, যা দেখার মতো। এত সুন্দর রাজকীয় প্রাসাদের নিচতলায় কেনই বা তৈরি করা হয়েছিল জেলখানা, তার সঠিক কারণ আমি খুঁজে পেলাম না। ভিতরে ঘরের মতো যে জানালাগুলো দেখছেন, এটা হচ্ছে জেলখানার জানালা। কুমার প্যালেসের নিচতলায় এই জেলখানার অবস্থান। আমি এখন দাঁড়িয়ে আছি দীঘাপতিয়ার রাজবাড়ির যে জেলখানা, অর্থাৎ যেখানে আসামিদের বন্দি করে রাখা হতো, সেই জেলখানার সামনে। এই দেখুন
আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে জেলখানা এখানে কি অবস্থায় আছে। অন্ধকার আচ্ছন্ন একটা ঘর, কিন্তু ভিতরে ছোট ছোট আরো ঘর দেখা যাচ্ছে, বাড়ি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে না। মূলত এখানে যারা অপরাধ করত বা যারা জমি খাজনা দিত না তাদের এই জেলখানাতেই আটকে রাখা হতো। এটা হচ্ছে দীঘাপতিয়া রাজবাড়ির এখন উত্তরা গণভবনের জাদুঘর হিসেবে এটা ব্যবহৃত হচ্ছে। ভিতরে ক্যামেরা নিষেধ থাকার কারণে আপাতত ক্যামেরাটি বন্ধ থাকবে। আমরা কিছুক্ষণ আগে জাদুঘর থেকে ঘুরে বাইরে এসে এই ভিডিওটি ধারণ করলাম। এটাই হচ্ছে উত্তরা গণভবনের ভিতর বর্তমানে এই ভবনটিকে জাদুঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে। দরজার সামান্য জায়গা দিয়ে জঙ্গলে ঢাকা যে ধ্বংসপ্রাপ্ত ইমারতগুলি দেখতে পাচ্ছেন, এগুলি হলো রানীমহলের এক অংশ। অর্থাৎ রাজকুমারী ইন্দ্রপ্রভা ভূমিকম্পের সময় রানীমহলের যে টিনের ঘরের কথা বলেছেন, এটাই হচ্ছে সেই টিনের ঘর। এখন যে গেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্র্যান্ড মাদার হাউস গেট, এবং যে প্রাসাদগুলো দেখতে পাচ্ছেন এই প্রাসাদগুলো হচ্ছে এখানকার গ্র্যান্ড মাদার হাউস। এই প্রাসাদগুলোতে আগেকার দিনে যেসব রাজা মারা যেতেন তাদের রানী এবং যারা বৃদ্ধ হয়ে যেতেন তাদের বাস করার যে প্রাসাদ, সেই প্রাসাদগুলোকেই বলা হচ্ছে গ্র্যান্ড মাদার হাউস। 1897 সালে ভূমিকম্পে এখানে যে প্রাসাদটি ছিল সেই প্রাসাদটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে এখানে যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন এটা সংস্কার করে তৈরি করা হয়েছে। গ্র্যান্ড মাদার হাউস থেকে ছোট্ট এই দরজা দিয়ে প্রবেশ করলেই চোখে পড়বে রানীমহলে আটচালা একটি টিনের ঘর। এই টিনের ঘরটি সম্পূর্ণ কাঠের খোঁটার উপর দাঁড়িয়ে আছে, যা এখনো অনেক মজবুত। কাঠগুলো এতটাই শক্ত যে এখনো কোনো ঘুনপোকা বা মরিচিকা ধরেনি। এখানকার লোকে মুখে শোনা এই টিনের ঘরটি ছিল রানী আচার শুকানোর ঘর। বৃষ্টিতে যেন আচার ভিজে না যায় সেজন্য টিন দিয়ে তৈরি করা হয় এই টিনের ঘর। আচার ঘরের পাশে যে ঘরটি দেখতে পাচ্ছেন টিনের, এই ঘরটি হচ্ছে রানীর রান্নাঘর। আর এই রানীর রান্নাঘরে রান্না খেয়েছেন তখনকার রাজা থেকে শুরু করে রাজ পরিবারের সকল সদস্যরা। এই প্রাসাদের চারপাশের মনোরম প্রাকৃতিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। এই প্রাসাদের চতুর্পাশে রয়েছে 13 একর জায়গার উপর সুবিশাল লেক। এই লেকের কারণে মনে হবে এই প্রাসাদটি যেন দ্বীপের উপর দাঁড়িয়ে আছে। সবাইকে নাটোরের উত্তরা গণভবন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।